এই ইউরেশিয়ান যাযাবর বর্বরেরা একটা মেষ পালক জাতি ছিল। মেষ পালক, তার হাতে নিদেন পক্ষে ওখানে বাস জন্মায় না যেখান দিয়ে ওরা এসেছে। ভোলগা থেকে গঙ্গা একটা ঢপ, ওই রাস্তা দিয়ে কোনোদিন কোনো বিবর্তন হয় না, মনুষ্য সমাজের বিবর্তন ঘটেনি। এই মহিষাসুর স্মরণসভা একটা সাংস্কৃতিক বিপ্লব। মহিষাসুরের মধ্যে দিয়ে ভারতের যে আদি পরম্পরা, সেই আদি পরম্পরা উঠে আসছে। আদি ভাষা, আদি সাহিত্য, আদি সংস্কৃতি এবং একেবারে আমাদের যে শৌর্য বীর্য ছিল তা একেবারে পূর্ণ কলেবরে উঠে আসছে এই মহিষাসুর স্মরণসভার মধ্যে দিয়ে। যখন ইউরেশিয়ানরা তারা একটা সমাজ গড়ে, তখন ইউরেশিয়ানরা 5টি ট্রাইবাল গ্রুপে ছিল। তাদের মধ্যে কোনো আর্য ফাজ্য নেই। 5টি ট্রাইবাল গ্রুপ মিলে একটা সমাজ গঠন করে। সেই সমাজ গঠন করতে গিয়ে আমাদের সবথেকে মূল্যবান একটা শব্দ ধার করে নিয়ে, হাইজ্যাক করে নিয়ে যায়, সেটা হচ্ছে আর্য। আর্য মানে মহান। মহান অর্থে আর্য বোঝা হয়। সেই আর্যটাকে ওরা নিয়ে 5টি ট্রাইবাল গ্রুপ এই আর্য সমাজ গঠন করে। কখন গঠন করে? বলবে হরপ্পা মহেঞ্জোদড়ো ধ্বংস করে দিয়েছে, তারা একেবারে ঘোড়া নিয়ে আক্রমণ করেছে, লোহার অস্ত্র ব্যবহার করেছে, আর আমাদের মানুষ তখন তাম্র যুগে বসবাস করত। সেই তাম্র যুগের মানুষকে একেবারে ধ্বংস করে দিয়ে তারা আমাদের মহান যে সভ্যতা, সেই সভ্যতাগুলো ধ্বংস করে দিয়েছে। এই ইউরেশিয়ান যাযাবর বর্বরেরা একটা মেষ পালক জাতি ছিল। মেষ পালক, তার হাতে নিদেন পক্ষে ওখানে বাস জন্মায় না যেখান দিয়ে ওরা এসেছে। ভোলগা থেকে গঙ্গা একটা ঢপ, ওই রাস্তা দিয়ে কোনোদিন কোনো বিবর্তন হয় না, মনুষ্য সমাজের বিবর্তন ঘটেনি। অথচ ওই ভোলগা থেকে গঙ্গা করে রাহুল সংকৃত্তায়ন, ভোলগা থেকে গঙ্গা করে পুষ্যমিত্র শুঙ্গকে একটা ব্রাহ্মণ রাজাতে পরিণত করেছে। গোটাটাই ঢপ। কারণ এরা বলতে চায় যে হরপ্পা মহেঞ্জোদড়ো ধ্বংসের পরেই বৈদিক সিভিলাইজেশন শুরু হয়েছে। এরা বলতে চায় যদি বৈদিক সিভিলাইজেশন শুরু হয়, সেই সময় হরপ্পা মহেঞ্জোদড়ো ধ্বংস করলো কিসের জন্যে? সোনার জন্যে। এখান থেকে 80 মণ সোনা যেত ইরানে। এদেশের মানুষেরা এই যে অঞ্চলগুলো 16 জনপদ, সেখান থেকে আক্কা যে ডাইনেস্টি ছিল, সেই ডাইনেস্টিতে 80 মণ সোনা দিতে হতো প্রতি বছর। এখান থেকে যেত। ফলে এই ভারত ছিল সোনার খনি, যার জন্য বলা হয় সোনে কা চিড়িয়া বলা হয়। এর জন্যে আক্রমণ করেছে। কোথায় আছে এই সোনাগুলো? আছে তো ওই যে বড় বড় যে ঘরবাড়িগুলো আছে সেখানে। হ্যাঁ, সেখানে থাকবে। তো আর্যরা যদি আক্রমণ করে, ওরা তো ঘরবাড়ি চোখে দেখেনি, বনে জঙ্গলে যাযাবরের মতো মধ্যপ্রাচ্যের তাড়া খেয়ে, অসুরদের তাড়া খেয়ে একটা মেষপালক জাতি
যেখানে বাঁশও জন্মায়নি, বাঁশ নেই ওখানে, বাঁশ আছে আমার নিম্নবঙ্গে এবং ভারতবর্ষে। সেখানে গাছের ডাল থাকতে পারে ওদের হাতে, নিদেন পক্ষে গাছের ডাল। আর তীর ধনুক নিলে কি করবে এখানকার অসুরেরা? যে ওদের হাতে তীর ধনুক আছে, মেষপালক জাতি, সে একটু খটাস মেরে খেতে পারে, একটা র্যাবিট মেরে খেতে পারে, তার জন্যে টাঙাড়িগুলো আছে সেইগুলো ব্যবহার করতে পারে। তা একটা মেষপালক বর্বর জাতি, তার হাতে তার এত বড় সুশিক্ষিত বাহিনী কোথায় আছে? কোন আর্কিওলজিতে আছে? পৃথিবীর প্রত্যেকটা আর্কিওলজি যদি আমরা খনন করি, ওদের কিছু নেই। যে স্কেলিটনগুলো পাওয়া গেছে হরপ্পা মহেঞ্জোদড়োতে, তার ডিএনএ পরীক্ষা হয়েছে। সেই ডিএনএর মধ্যে আমাদের ভারতীয়, যে আপনি অস্ট্রিক বললেন, সেই অস্ট্রিক মানুষেরই ডিএনএ পাওয়া গেছে কানের পাশ থেকে। এই মানুষের এখানে পদার্পণের বয়স কত জানেন? অ্যানথ্রোপোলজিক্যাল স্টাডি, লেটেস্ট স্টাডি বলছে এই মানুষেরা 65,000 বছর আগে ঢুকেছে। হরপ্পা মহেঞ্জোদড়ো দিয়ে ঢোকেনি। হরপ্পা মহেঞ্জোদড়োর বয়স কত? হরপ্পার বয়স খ্রিস্টপূর্ব 4.5, মহেঞ্জোদড়োর বয়স খ্রিস্টপূর্ব 2,500, তারপরে আপনার মেহেরগড়ের বয়স খ্রিস্টপূর্ব 7,000। কিন্তু এই বাংলায় বেলপাহাড়িতে 40,000 বছর আগে কারা সভ্যতা গড়ে তুলল? এই বেলপাহাড়িতে আমাদের অ্যানথ্রোপোলজিস্ট ছাত্রছাত্রীরা যখন যায়, তারা নব্যপ্রস্তর যুগের হাতিয়ার পাচ্ছে। আমরা যেটা স্পেশাল একটা প্রজেক্ট নিয়েছি, সেটা হচ্ছে সবরনখা নদী, যেটাকে সুবর্ণরেখা বলা হচ্ছে। সেই সবরনখা নদীর একেবারে তলদেশে আমরা পেয়েছি প্রথম শিকার যুগের অস্ত্র। ভাবা যায়, বৃহৎ অস্ত্র। সেটা খনন কার্যের ফলে অশোক দত্ত খনন করেছে, উঠে এসেছে। প্রথম শিকার যুগের, তারপরে আস্তে আস্তে নব্যপ্রস্তর যুগের পরেই যে সিভিলাইজেশনটা গড়ে উঠেছে সেটা বুদ্ধিস্ট সিভিলাইজেশন। মোগল মারি শব্দটা হচ্ছে, আমার সন্দেহ ছিল এখানে যখন আমি প্রথম ভট্টর কলেজে যাই, তারা বলেছিল মোগল পাঠানের যুদ্ধের জন্যে এই এইটা ধ্বংস হয়ে গেছে। আমি যখন ওখানকার ইট তখন একেবারে স্তূপাকারে ছিল। আমরা কয়েকজন গেছি, আর্কিওলজিস্ট, অ্যানথ্রোপোলজিস্ট। আমরা খেয়াল করেছি যে ইটের গায়ে গাইতির চিহ্ন, অর্থাৎ যদি কামান দাগা হয় তাহলে তো ধুলো হয়ে যাবে, ধুলো হয়ে যাবে, সেখানে চিহ্ন থাকবে না। কামানে মানে গাইতির চিহ্ন আমি নিয়ে এসেছি বাড়িতে। ওখানে যে গবেষক 2 বন্ধু আছে তাকে বলেছি আমার সন্দেহ হচ্ছে এই মোগল, ওই মোগল নয়, আর এই পাঠানের যুদ্ধ সম্পূর্ণ ভুল, ভট্টর কলেজ এটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আর্টিকেল লিখেছি আমি, ভট্টর কলেজ খেপে টেপে লাল হয়ে গেছে। আমি বলেছি মোগল শব্দটা আমাদের শব্দ। আপনারা খেয়াল করুন, গৌতম বুদ্ধের 5 জন যে সহচর ছিলেন, তার মধ্যে একজনকে মহামোগলায়ন, অর্থাৎ মঙ্গলবারে জন্ম হলে আমরা যেমন মুংলি বলি মেয়ে হলে, আর ছেলে হলে বলি মঙ্গল। হ্যাঁ, মহামোগলায়ন তিনি ছিলেন গৌতম বুদ্ধের অনুচর। 5 জন অনুচরের জন্য একজন। 2 নাম্বার, আমার সন্দেহ হয়েছে যে সম্রাট অশোককে যিনি ধম্ম দিশা দান করেছিলেন তিনি মোগলীপুত্র তিস্য। অর্থাৎ অসুর সিভিলাইজেশনে এইরকম মহান মহান মানুষের সবাধারের উপর গড়ে ওঠে বিহার,
যেমন নালন্দা গড়ে উঠেছে সারিপুত্তর, তার বাড়ি ছিল ওখানেই। সেই সারিপুত্তর, 5 জনের মধ্যে একজন সারিপুত্তর, তার দেহের, ওটাকে ধাতু বলা হয়, সেই ধাতুর উপর গড়ে উঠেছে আমাদের নালন্দা বিশ্ববিদ্যালয়। এবং নালন্দা বিশ্ববিদ্যালয়কে বিশাল আকারে জমি দান করে তাকে একেবারে সুন্দর করে তৈরি করেছেন সম্রাট অশোক। তো এই যে জায়গাগুলোকে ধরে ধরে কিন্তু আমাদের এগোতে হবে।